সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের যুক্তরাষ্ট্রের ইতিহাস চ্যাপ্টারের উপর আলোচনা করব। যুক্তরাষ্ট্রের ইতিহাস এই পত্রের যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো সে বিষয়টি হচ্ছে কি দাস প্রথার উদ্ভব, বিকাশ এবং এর অবসান। আমেরিকার জীবনযাত্রায় এই দাস প্রথা কীভাবে এসেছিল, কোথা থেকে এসেছিল, কখন এসেছিল, দাসদের ভূমিকা কী ছিল, সামাজিক মর্যাদা কেমন ছিল, তাদের অর্থনৈতিক জীবন কেমন ছিল, তাদের স্বাধীনতা কেমন ছিল, আমেরিকান মানুষরা এই দাসদের কিভাবে দেখত। শেষ পর্যন্ত এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছিল আমেরিকানরা, দাস প্রথা থাকবে কি থাকবে না এ নিয়ে আমেরিকা দুইটা অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। তার পরিণতি কী ছিল আমরা প্রথমে বলে নিয়েছি, তার পরিণতি ছিল একটি গৃহযুদ্ধ। তো যাই হোক, গৃহযুদ্ধের চ্যাপ্টার আমরা পরে যাব। তা আজকে আমরা যে বিষয়টা দেখব, তোমরা জেনে একটা জিনিস মনে রাখবা যে আমেরিকার স্বাধীনতা লাভ করে 1776 সালের 4 জুলাই। এর আগে আমেরিকা ছিল ব্রিটেনের একটি উপনিবেশ। ব্রিটিশরা হচ্ছে এমন একটি জাতি যারা একটা সময় সারা বিশ্বকে শাসন করত। সারা পৃথিবীব্যাপী তাদের উপনিবেশ তারা স্থাপন করেছিল, অর্থনৈতিক কর্মকাণ্ড তারা এখানে বিস্তার করেছিল। তো আমেরিকা একটা সময় দেখা গেছে যে এই ব্রিটেনেরই উপনিবেশ ছিল। আমেরিকা দাস ব্যবসাটা কখন শুরু হয়েছিল এবং কখন শেষ হয়েছিল সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব আমেরিকায় 1619 সাল থেকে 1865 সাল পর্যন্ত দাস প্রথা ছিল। 1619 থেকে 1865। এই সময়টাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে 1619 সাল মানে তখন ছিল এটা ব্রিটেনের একটি কলোনি বা ব্রিটেনের একটি উপনিবেশ। আর 1865 সাল যখন দাস প্রথার অবসান ঘটে, বিলুপ্তি হয়, তখন আমেরিকা ছিল কি একটি স্বাধীন রাষ্ট্র। অর্থাৎ ব্রিটেনের প্রভাব থেকে মুক্ত হয়ে তারা নিজেরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ততদিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এই 1619 সাল প্রথম আমেরিকাতে এই দাসদের আমদানি শুরু হয়। দাস বলতে আসলে এমন একটা জিনিসকে যে তোমরা জেনে থাকবে যে দাস বলতে তারাও মানুষ, শুধু আকৃতিগত দিক থেকে, কিন্তু তারা ছিল সম্পূর্ণ পরাধীন। অর্থাৎ তারা ছিল তার মনিবের অধীনে, মনিবের ইচ্ছা শক্তির অধীনে। মনিব যা বলতো তাকে সেটা মানতে বাধ্য ছিল। মোট কথা, আমরা যখন মার্কেটে যাই বা বাজারে যাই, যখন কোনো পণ্য আমরা ক্রয় করি বা বিক্রয় করি, দাসদের অবস্থা ছিল সেরকমই। দাসটা ছিল একটি পণ্য মাত্র। কাঁচা বাজারে যেমন পণ্য নিয়ে বিক্রেতা তার পসরা সাজিয়ে বসে থাকে, বা গরুর হাটে গেলে তোমরা দেখবা যখন গরু রশিতে বেঁধে নিয়ে আসে, দাসরা ছিল ঠিক এরকমই। দাস কেনা বেচা করার জন্য হাট বসত। তো এই দাসদের আমেরিকাতে আগমন, এইটা আমেরিকার স্বাধীনতার পিছনে একটা বড় ভূমিকা ছিল। যে আমরা শুধু দেখব যে আমেরিকা গৃহযুদ্ধের সূচনা করেছিল দাসের ব্যবসা, সেটা না। আমেরিকার যে অর্থনৈতিক ভিত্তি, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে, আমেরিকার যে দক্ষিণ অঞ্চলটা, সেই দক্ষিণ অঞ্চলে আমেরিকার যে অর্থনৈতিক ভিত্তি, সেই ভিত্তিটা গড়ে উঠেছিল মূলত এই দাসদের শ্রমের উপর ভিত্তি করে। আমরা একটু দেখে নেই যে বলা হয়ে থাকে দাস প্রথা, আঞ্চলিকতা এবং গৃহযুদ্ধ। দাস প্রথা, আঞ্চলিকতা, গৃহযুদ্ধ, এই তিনটা ঘটনা আমেরিকার জীবনে, বিশেষ করে আমেরিকার আর্থ সামাজিক এবং রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। ভৌগোলিক আবিষ্কারের যুগে ব্রিটিশরা বা ইংল্যান্ডের যারা নাগরিক, এই ব্রিটিশরা কী করছে, ভৌগোলিক আবিষ্কারের যুগে সারা পৃথিবীব্যাপী তাদের কি করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল, যেটা আমি একটু আগে বললাম। এই ব্রিটিশরা
তাদের প্রয়োজনে তারা যখন আফ্রিকা মহাদেশে তারা যখন গেল, যে তারা শুধুমাত্র তোমরা আফ্রিকার ইতিহাস যখন পড়ছো তখন নিশ্চয়ই সেখানে মনে আছে যে একটা স্ক্রাম্বল একটা শব্দ আছে, অর্থাৎ হুড়োহুড়ি করা, অর্থাৎ উপনিবেশ ইউরোপীয় শক্তিবর্গগুলি বিশেষ করে ফরাসি, পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, এদের ভিতর একটা হুড়োহুড়ি লেগে যায় কার আগে কে বেশি জায়গা দখল করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। তো ভৌগোলিক আবিষ্কারের পরে দেখা গেছে ব্রিটেনরা আফ্রিকাতে গিয়ে ব্যাপক অংশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল, এবং সেখানে গিয়ে দেখা গেল যে তারা যখন উপনিবেশ স্থাপন করলো, আফ্রিকা ছিল দরিদ্রপ্রীত এবং কালো মানুষ প্রধান এলাকা। ভৌগোলিকভাবে আফ্রিকান মানুষ ছিল কালো। তো এই মানুষগুলিকে তারা কি করলো, পরবর্তীতে দেখা গেছে যে মূলত এই কালো মানুষগুলি যারা অভাবগ্রস্ত ছিল তাদেরকে কি করা হতো, যে ওখান থেকে ধরে ধরে এনে আমেরিকাতে এনে তাদেরকে দাস হিসেবে বিক্রি করা হতো। প্রথমে দেখা যায় যদি দাস প্রথার উদ্ভবের দিকে আমরা তাকাতে যাই, দেখি সেখানে আমরা প্রথমে দেখব যে 1619 খ্রিস্টাব্দে সর্বপ্রথম একটি ডাচ জাহাজ, ডাচ বলতে যেটাকে বলতে যাচ্ছে নেদারল্যান্ডের একটি জাহাজ, যে করে 20 জন আফ্রিকান কালো দাসদেরকে আমেরিকায় নিয়ে আসা হয়। কাদেরকে নিয়ে আসা হয়? আফ্রিকা থেকে 20 জন কালো মানুষকে একটি ডাচ জাহাজে করে তাদেরকে আমেরিকাতে নিয়ে আসা হয়। এনে তাদেরকে কি করা হলো, যে আমেরিকার যে সকল মানুষরা ছিল আগে থেকে স্থানীয়, যাদের অবস্থা ভালো ছিল, তাদের কাছে বিক্রি করা হলো। এবং উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল এরা ওই সকল লোকদের বাড়িতে গৃহস্থলের কাজ করবে, কর্মচারীর কাজ করবে, শ্রমিক হিসেবে তাদের সেবা দেবে। এর জন্য তাদেরকে কিনে আনা হলো। তো 20 জনকে যখন নিয়ে আসা হলো, ইতিমধ্যে আমরা জানি যে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়ে যায় তখন দেখা গেছে শিল্প বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডের কাঁচামালের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই কাঁচামাল প্রয়োজনীয়তা দেখা দেওয়ার কারণে তখন ব্রিটিশরা চিন্তা করলো যে আমেরিকার দক্ষিণাঞ্চল তখন ব্রিটিশদের অধীনে ছিল, তারা চিন্তা করলো এই আমেরিকার দক্ষিণাঞ্চলের এত ভূমি পড়ে আছে, এত উর্বর ভূমি, অথচ এখানে কোনো চাষাবাদ হচ্ছে না, শুধু গাছগাছালি আর জঙ্গল। এই চিন্তা থেকে তখন তারা চিন্তা করলো যে এই জঙ্গলকে পরিষ্কার করে কি করতে হবে, এখানে কাঁচামাল উৎপাদন করতে হবে বা শস্য উৎপাদন করতে হবে বা এটা কৃষি যোগ্য করে গড়ে তুলতে হবে। এই চিন্তা থেকে পরবর্তীতে তারা কি করলো, যে ডাচটা যখন আফ্রিকার কালোদের নিয়ে আসলো তখন ইউরোপীয়রা এটা দ্বারা উজ্জীবিত হলো বা তারা উৎসাহিত হলো। কেন? যে তারাও চিন্তা করলো যে আমরা তাহলে এক কাজ করি, আমরা আফ্রিকা থেকে কালো মানুষগুলিকে ধরে এনে যদি এখানে আমরা এদের দ্বারা শ্রমিক হিসেবে ব্যবহার করি, তাহলে এখানে জঙ্গল জঙ্গল পরিষ্কার করে তারপর এখানকার উৎপাদনযোগ্য বা কৃষিযোগ্য জমি হিসেবে এই যে পরিত্যক্ত জায়গাগুলি আছে এগুলিকে আমরা ব্যবহার করতে পারবো, প্রস্তুত করতে পারবো কৃষিযোগ্য জমি হিসেবে। এই চিন্তার পর থেকে দেখা গেল ডাচ জাহাজের পর থেকে বিশেষ করে এরপরে ব্রিটিশরা সরাসরি আফ্রিকা থেকে নিজেরা এই দাসদেরকে ধরে নিয়ে আসা শুরু করলো। এখন কেন উদ্ভব ঘটেছিল? এটার পিছনে অর্থনৈতিক কারণটা ছিল একটা বড় কারণ, যেটা আমি বললাম যে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের জন্য তাদের নতুন নতুন কৃষিযোগ্য জমির প্রয়োজন হলো। এই কৃষিযোগ্য জমি প্রয়োজন করার জন্য প্রস্তুত করার জন্য তারা কী করলো, পরিত্যক্ত জমি পরিষ্কার করার জন্য এই দাসদেরকে এনে ব্যবহার করলো। সর্বপ্রথম দেখা গেছে যে ইংল্যান্ডের উপনিবেশ ছিল ওই সময় আমেরিকা, জেমস টাউন ও ভার্জিনিয়া। তোমরা নাম শুনে থাকবে যে ভার্জিনিয়ার নাম আমেরিকার একটি অঙ্গরাজ্য। এখন এই জেমস টাউন এবং ভার্জিনিয়াতে তারা কি করলো, যে আমদানিকৃত এই 20 জন দাসকে প্রথম তারা নিয়ে আসলো। এই 20 জন দাসের ভিতরে 3 জন ছিল, একজন ছিল ইসাবেলা, একজন ছিল অ্যান্টনি এবং আরেকজনের নাম ছিল পেড্রো। ইসাবেলা, অ্যান্টনি, পেড্রো, 20 জনের ভিতরে এই 3 জন দাস ছিল যারা গৃহস্থলীর কাজের জন্য নিযুক্ত হয়। এবং এরা যখন গৃহস্থলীর কাজে এক জায়গায় নিযুক্তি লাভ করলো তখন ইসাবেলা এবং অ্যান্টনি, একজন পুরুষ এবং একজন মহিলা, এই 2 জনের সম্পর্কের ভিত্তিতে একটি নতুন পুত্র সন্তান জন্ম লাভ করলো, একটি নতুন পুত্র সন্তান লাভ করলো। এই পুত্র সন্তানটির নাম হচ্ছে কি, উইলিয়াম টুকার। তোমরা
এটা নোট রাখো যে তোমাদের 1 নম্বরে প্রশ্ন আসে যে আমেরিকার জন্মগ্রহণকারী প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ কে, বা আমেরিকার জন্মগ্রহণকারী প্রথম দাস কে ছিল? উইলিয়াম টুকার। যেহেতু টুকারের বাবা মা অ্যান্টনি এবং ইসাবেলা তারা ছিল দাস, দাসের সন্তান দাসী হবে, দাসের সন্তানের স্ট্যাটাসটা কি হবে? দাস। তো এই আমেরিকার ইসাবেলা এবং অ্যান্টনির ঔরসজাত এই সন্তান উইলিয়াম টুকার, সে কী করলো? আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ দাস হিসেবে সে স্বীকৃতি লাভ করলো। এই উইলিয়াম টুকারকে পরবর্তীতে দেখা গেছে যে এইভাবে করে আস্তে 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 করে আরও নতুন দাস আসা শুরু হলো। এরা 3 জন, ইসাবেলা, অ্যান্টনি, পেড্রো, এরা ছিল ওই 20 জনের ভিতরে 3 জন। এরপর থেকে ইউরোপীয় ব্রিটিশরা আফ্রিকা থেকে তারা নিজেরাও দাস আমদানি করতে থাকলো। ক্রমে আস্তে আস্তে কী করলো? আমেরিকা দাসের সংখ্যা বাড়তে থাকলো। এখন এই দাসদের সংখ্যা যখন বাড়ছে তখন দেখা গেছে যে তারা মূলত ব্রিটিশ পর্তুগিজ ব্যবসায়ীগণ, এখন এদেরকে কারা নিয়ে আসছিল? মূলত ব্রিটিশ এবং পর্তুগিজ ব্যবসায়ীগণ তারা আমেরিকাতে আমদানি করেছিল। তাহলে এখন তোমরা খুব স্বাভাবিক সেন্সে এটা ধরতে পারবা যে আমেরিকাতে প্রথম দাস আমদানি করেন কারা? প্রথম দাস জাহাজে করে তারা এনেছিল। এরপরে দেখা গেছে এই দাস ব্যবসার সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে কারা? ব্রিটিশরা এবং পর্তুগিজরা। কালো মানুষদের ক্রয় করে আমেরিকার বাজারে দাস হিসেবে বিক্রয় করে। ক্রমে দাস ব্যবসা জমজমাট হয়ে গেল। এখন দেখো দুইটা বিষয়, তাদেরকে আমেরিকাতে আমদানি করা হলো কেন? আমদানি করা হলো এই জন্য তারা কৃষি কাজ করবে, তাদের শ্রমিক হিসেবে ব্যবহার করবে, তাদের শ্রমটাকে টার্গেট করে তাদেরকে আমদানি করা হলো। পাশাপাশি আরেকটা গ্রুপ এখানে সক্রিয় হলো ইউরোপীয়দের, বিশেষ করে ব্রিটিশরা এবং পর্তুগিজদের ভিতরে। তারা দেখলো যে আফ্রিকার এই দরিদ্র মানুষগুলিকে আমরা সম্পূর্ণ বিনা কষ্টে জাহাজে করে ভরে নিয়ে যেতে পারলেই এদের বিক্রি করে আমরা মোটামুটি ভালো একটা দাম পাচ্ছি। অর্থাৎ দাস বিক্রিটা পণ্য হিসেবে একটা লাভজনক ব্যবসা হিসেবে দেখা দিল। যারা কিনে নিচ্ছে দাসদের ব্যবহার করছে তারাও লাভবান হচ্ছে, যারা দাসদেরকে এনে বিক্রি করলো তাতে দেখা গেল যে আশেপাশে প্রথমে 5-7 জন এরা কি করলো? এই দাস ব্যবসা নিযুক্ত হলো। এরা এত প্রফিট করলো দাস বিক্রি করে, দেখা গেল আরও বেশি সংখ্যক মানুষ পরবর্তীতে কি হলো? এই দাস ব্যবসায় তারা উজ্জীবিত হলো। এভাবে করে ক্রমেই তারা দাস ব্যবসা তারা আস্তে আস্তে জমজমাট হয়ে ওঠে। 1640 সালে ভার্জিনিয়ার কোর্ট একটি রায় দেয় এভাবে যে আমেরিকার প্রতিটি পরিবার চাইলে একজন করে কালো দাস তারা রাখতে পারবে, একজন করে কালো দাস তারা রাখতে পারবে। এটা কে দিল? আমেরিকার ভার্জিনিয়ার কোর্ট একটি রায় দিল। এর রায়ের ফলে দেখা গেল যে দাস রাখাটা বা দাস কেনা বেচাটা পরোক্ষভাবে একটা বৈধতা লাভ করলো 1680 সালে। এখন দেখা গেল ভার্জিনিয়ার কোর্ট তাদেরকে এটা রায় দিল কালো দাস তারা রাখতে পারবেন। কিন্তু বস্তুতপক্ষে 1600 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়টাতে দেখা গেল যে শুধুমাত্র কৃষ্ণাঙ্গ দাসই না, বিশেষ করে যারা ওই সময় রেড ইন্ডিয়ান বা সাদা ইউরোপিয়ান ছিল তাদের ভিতরে যারা আইন অমান্যকারী কাজ করতো, যেমন খুন, রাহাজানি বা অপরাধমূলক কাজে জড়িত হতো, তাদেরকেও দাস হিসেবে কেনাবেচা করা হতো। ভার্জিনিয়ার কোর্ট বলল কালো দাস একজন করে রাখতে পারবে। কিন্তু দেখা গেছে যে এর বাইরেও আরও এক ধরনের দাস ছিল। এই কালোরা ছিল মূলত আফ্রিকা থেকে আমদানিকৃত দাস। কিন্তু এর যে রেড ইন্ডিয়ান বা এই যে আমরা ইউরোপীয় যারা বলি যে ইউরোপীয় সাদা যেগুলি ছিল দাস হিসেবে, তারা ছিল মূলত অপরাধী। তো এখন বিষয়টা দেখো, আমেরিকানদের সেন্টিমেন্ট এখন এভাবে তৈরি হলো, যারা অপরাধী হিসেবে রেড ইন্ডিয়ান বা সাদা ইউরোপিয়ান যারা এখানে দাস হিসেবেই করলো, এরা যেহেতু অপরাধী, কালোদেরকেও প্রতি তাদের মনোভাবটা এমন তৈরি হলো যে এগুলিও অপরাধী, এগুলি দুষ্ট, এগুলি নষ্ট। কিছুদিন আগে তোমরা দেখছো যে আমেরিকাতে একটা আন্দোলন শুরু হলো যে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার একজন কৃষ্ণাঙ্গকে হাঁটু দিয়ে চেপে ধরে তাকে মেরে ফেললো, যার ফলে আমেরিকাতে দেখা গেল একটি আন্দোলন শুরু হলো যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স, অর্থাৎ কালোদের জীবনেরও দাম আছে। তার মানে এই কালোদের প্রতি এই শ্বেতাঙ্গদের যে একটা ঘৃণ্য মনোভাব, একটা মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু ওই সময় থেকে আসলে তৈরি হয়ে ওঠে। 1776 সালে আমেরিকা যখন স্বাধীনতা ঘোষণা করে তখন একমাত্র ম্যাসাচুসেটস একটি অঙ্গরাজ্য, ম্যাসাচুসেটস,
এই ম্যাসাচুসেটস রাজ্য ছাড়া আমেরিকার অন্য সব রাজ্যেই দেখা গেছে যে দাস ব্যবসা কম বেশি চলতো। বিশেষ করে দক্ষিণের অঞ্চলের যে অঙ্গরাজ্যগুলি সেখানটাতে দাস ব্যবসা ছিল সবচেয়ে বেশি জমজমাট। 1787 সালে দেখা গেছে যে আনুষ্ঠানিকভাবে উত্তরাঞ্চলে দাস ব্যবসা নিষিদ্ধ করা হয়। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা শুধু দক্ষিণাঞ্চলের কথা বললাম, তাহলে আমেরিকার উত্তরাঞ্চলের অবস্থা কী ছিল? দুইটা বিষয় দুরকম। বাংলাদেশে তোমরা ভূগোলের দিকে তাকাও, চট্টগ্রাম অঞ্চল দেখবে বাণিজ্যিক নগরী আসলে, আর উত্তরবঙ্গটাকে দেখবে কি কৃষি প্রধান এলাকা। কেন? উত্তর অঞ্চলে নদীর নালা তেমন একটা নাই, দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম হচ্ছে সমুদ্র তীরবর্তী, এই জন্য এখান থেকে পণ্য আনানোর কারণে এই অঞ্চলটা বাণিজ্যিক নগরী হয়েছে বা শিল্পনগরী হয়ে গেছে। তো এখন এই যে দুইটা জিনিস লাইক দ্যাট, একইভাবে আমেরিকার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে দুইটার বৈশিষ্ট্য দুরকম ছিল। দক্ষিণাঞ্চল যেমন ছিল জঙ্গলাকীর্ণ এবং এখানকার জঙ্গল পরিষ্কার করে যেমন এখানে কৃষিযোগ্য জমি তৈরি করা হয় বা কৃষির উৎপাদন বৃদ্ধি ঘটানো হয়, একইভাবে উত্তরাঞ্চলটা ছিল শিল্প প্রধান এলাকা, তার মানে কল কারখানা এইগুলি ছিল এখানকার বেশি। তো এই জন্য দেখা গেছে যে কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গদের আমদানি করা হচ্ছিল মূলত লক্ষ্য রেখে যে তাদের শ্রমিক হিসেবে জঙ্গল পরিষ্কার করার জন্য ব্যবহার করা হবে। কিন্তু আগে থেকে উত্তরাঞ্চল শিল্পোন্নত হওয়ার কারণে বা সমৃদ্ধ হওয়ার কারণে এখানে কৃষ্ণাঙ্গদের খুব একটা প্রয়োজন ছিল না, অর্থাৎ দাসদের খুব একটা প্রয়োজন ছিল না। এই কারণে 1787 সালে তারা মোটামুটি দেখা গেছে সেখানে একটা আইন করে দাস প্রথাটাকে নিষিদ্ধ করে। কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু দাস ব্যবসাটা থেকেই যায়। তাহলে আমরা আলোচনা থেকে এটুকু দেখলাম যে আমেরিকায় কিভাবে প্রথম দাস আসে, কে প্রথম দাস ছিল, কী উদ্দেশ্যে তাদেরকে আমদানি করা হয়েছিল, এবং এটা একটি লাভজনক পেশা হওয়ার কারণে এটাতে অনেকে আত্মনিয়োগ করেছিল। তো এইভাবে আসলে আমেরিকাতে দাস প্রথার উদ্ভবটা ঘটে। এখন আমরা দেখি যে দাস প্রথার বিকাশটা কিভাবে ঘটে, তার মানে উদ্ভব হলো বা আবির্ভাব ঘটলো। এখন এটা বিকাশ, দ্যাট মিন হচ্ছে এটা সম্প্রসারিত হওয়া, স্প্রেড হওয়া, সর্বত্র ছড়িয়ে যাওয়া। এটা কিভাবে হলো? ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে দাস ব্যবসা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো দাস প্রথা ও দক্ষিণাঞ্চলের উপনিবেশগুলিতে, অর্থাৎ আমেরিকাতেও অনেক উপনিবেশ ছিল। এগুলির ভিতর বিশেষ করে এখন দেখা গেছে এক একটা অঙ্গরাজ্য, এগুলি আলাদা আলাদা উপনিবেশ ছিল। পরবর্তীতে এরা একটা কনফেডারেশন গঠন করে, তারা একটা প্ল্যাটফর্ম গঠন করে, অনেকগুলি অঙ্গরাজ্য মিলে একটা দেশ হয় যুক্তরাষ্ট্র। এই জন্য বলা হয় যুক্তরাষ্ট্র, মানে অনেকগুলি রাষ্ট্রের একটি সমষ্টি, যুক্তরাষ্ট্র। সস্তা শ্রম আমরা বিকাশটা লাভ করছে কেন সেটাও আমরা বলি যে সস্তা শ্রম হওয়ার কারণে দাসদের মজুরি দিতে হতো না, তাদের শুধু কিনে আনলে হতো, আর দুই বেলা খাওয়া দিলে তাদের দ্বারা অনেক কাজ, সকাল সন্ধ্যা কাজ করানো যেত। তো শ্রম সস্তা হওয়ার কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণে ওই সময় তারা বিশেষ করে বস্ত্র শিল্প বা অন্যান্য যে শিল্প ছিল এই শিল্পের জন্য তাদের প্রয়োজন হতো কি, তুলা প্রয়োজন হতো, তাদের নীল প্রয়োজন হতো, তাদের ধান তামাক খাদ্যশস্য হিসেবে এগুলির প্রয়োজন হতো। এই জন্য তাদের ভূমি দরকার ছিল। কোথায় ভূমি? দক্ষিণাঞ্চলে ভূমিটাকে তাদের লাগবে। মূলত ইংল্যান্ডের শিল্প বিপ্লব জনিত বস্ত্র শিল্পের উন্নয়ন ঘটানোর জন্য তাদেরকে কাঁচামাল তৈরি, বিশেষ করে তুলা চাষের জন্য, কারণ তোমরা জানো তুলা থেকে কাপড় তৈরি করা হয়, এই তুলা উৎপাদনের জন্যই আমরা দেখেছি যে ব্রিটিশরা এখানে দাসদের করে আর কি, যে আমদানি করে, এবং ফলে দেখা গেছে যে দক্ষিণ ক্যারোলিনা, আমেরিকার আরেকটি অঞ্চল দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া সহ দক্ষিণাঞ্চলের উর্বর অঞ্চলগুলিতে দাসের চাহিদা বৃদ্ধি পায়। এখন এই যে প্রথমে মনে করো 20 জন নিয়ে আসছে, পরবর্তীতে আরও 200 আসছে, দেখা গেছে আরও বেশি জমি তৈরি হয়েছে, উৎপাদন বেশি হচ্ছে। তারপর তারা চিন্তা করলো যদি আমি আরও 500 আমদানি করতে পারি, তখন দেখা যাচ্ছে তারা আরও 500 করছে। এইভাবে করে আস্তে আস্তে যখন চাহিদা ফুলফিল হচ্ছে, প্রত্যাশিত চাহিদাটা যখন তাদের ফুলফিল হচ্ছে, তখন নতুন করে তাদের চাহিদা আবার তৈরি হচ্ছে। ওই নতুন চাহিদা পূরণ করার পর দেখা গেছে আবার নতুন চাহিদা তৈরি হচ্ছে। এই যে চাহিদার যে ঊর্ধ্বমুখী যে গ্রাফটা, সূচকটা, এই জন্য মূলত তাদেরকে দেখা গেছে যে দাস ব্যবসার মাত্রা, ব্যবসায়ীদের সংখ্যা, এগুলি সবই বৃদ্ধি পেয়ে যায়। দাস ব্যবসা এতটাই বিস্তার লাভ করে বা দাসদের সংখ্যা এতটাই বিস্তৃত হয়ে যায় যে কারণে দক্ষিণাঞ্চলের এই সকল অঞ্চলগুলিতে বলা হতো কি, কটন কিংডম। তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে কটন কিংডম কি? তো কটন কিংডম হচ্ছে আমেরিকার দক্ষিণাঞ্চলকে বলা হতো কি, কটন কিংডম। আমেরিকার অর্থনীতিতে দাসরা ওই সময় একটা বিরাট ভূমিকা রাখেন।
প্রথমে আনছে শুধু শ্রমের দিকে লক্ষ্য রেখে, কিন্তু যখন আস্তে আস্তে পণ্য উৎপাদন হলো, এই পণ্য নিয়ে অন্য জায়গায় শিল্প কারখানায় কাঁচামাল ব্যবহার করা হলো, তখন দেখা গেছে যে আসলে ইংল্যান্ডের যে অর্থনৈতিক ফ্লোটা, এই উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করার ফলে ইংল্যান্ড লাভবান হচ্ছিল। তো এভাবে করে, বা আবার কোথাও কোথাও দেখা গেল যে আমেরিকাতে তারা কৃষিকাজ করতেছে, ওখানে নতুন নতুন জমিদার শ্রেণী তৈরি হলো, তারা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলো। তার মানে করে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলের এই সকল অঙ্গরাজ্যগুলি যেগুলি ছিল বা অঞ্চলগুলি ছিল, এখানকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি তাদের ফিরে এসেছিল। তো এই জন্য বলা হয়ে থাকে যে আমেরিকার দাসপ্রথার বিকাশ ঘটছিল। কেন বিকাশটা ঘটেছিল? এই জন্য যে এদের উপর নির্ভর করে আস্তে আস্তে আমেরিকার অর্থনৈতিক ভিত্তি মজবুত হতে থাকলো। দাস ব্যবসা এতটাই জমজমাট হলো যে তাদেরকে কি করা হতো, সেই আফ্রিকা থেকে কিছু পথ হাঁটিয়ে আনা হতো, কিছু পথ নদীতে করা হতো, আবার কোথাও ট্রেনে করে গাদাগাদি করে তাদেরকে কি করা হতো। তোমরা দেখবো যখন একটা ট্রাক পণ্য পরিবহন করে, তারা গাছের উপর গাছ বা কার্টুনের উঠে মাল সাজায়। তো এইভাবে সাজায় সাজায় তাদেরকে ধরে নিয়ে আসা হতো। পরবর্তী সময় কৃষকরা তাদের দাসদের উপর অন্যান্য ক্ষেত্রেও অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়ে। এখন দেখো, প্রথমে তারা আনলো কৃষক হিসেবে, জমিতে কাজ করার জন্য লেবার হিসেবে। আস্তে আস্তে দেখা গেল যে এই ইউরোপীয়রা আস্তে আস্তে এই সকল দাসদের উপরে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়লো। তোমরা মনে রাখবা, আমেরিকা কিন্তু ইউরোপের ভিতরে না, বাট আমরা যে সময়ের কথাটা পড়ছি ওই সময় আমেরিকার নিয়ন্ত্রণ ছিল ইউরোপীয়দের হাতে। অর্থাৎ ওই সময় আমেরিকান বলতে দেখা গেছে যে মূলত ইউরোপীয়রাই ছিল। নেটিভ বা রেড ইন্ডিয়ান যারা ছিল তারা ছিল অরিজিনাল আমেরিকান। তাদের সংখ্যা বা অবস্থা অর্থনৈতিকভাবে খুব একটা মজবুত ছিল না। বাট এই দাসরা আসার পরে আস্তে আস্তে দেখা গেছে যে ওই রেড ইন্ডিয়ান বা নেটিভ যারা আমেরিকান ছিল তাদের অবস্থাটাও আস্তে আস্তে বাড়তে থাকে। দাসদের প্রতি এই যে দাসদের যাদেরকে নিয়ে আসা হতো, এখন দেখা গেছে যে দাসটা, আমরা যখন পণ্য কিনি, পণ্য পাহারা দেওয়ার জন্য লোক লাগে। একইভাবে দেখা গেছে দাস যখন কিনা হতো, এই দাসরা যাতে আবার পালায়া না যেতে পারে সেজন্য, বা ঠিকমতো কাজ করছে কিনা, ফাঁকি দিচ্ছে কিনা, এগুলি সুপারভিশনের জন্য বা মনিটরিংয়ের জন্য তারা কি করতো, যে আলাদা করে নতুন লোক নিয়োগ তারা করত। 1705 খ্রিস্টাব্দে স্লেভারি কোড, স্লেভ কোড, স্লেভ কথার অর্থ হচ্ছে SLAVE, স্লেভ কথার অর্থ হচ্ছে দাস। স্লেভ কোড নামক এক আইনের আওতায় এনে বলা হলো যে, এটা কত সালে, 1705 সালে বলা হলো যে দাসদেরকে জোরপূর্বক কোনো কাজে বাধ্য করা যাবে না। অর্থাৎ কিছুটা মানবিক একটা আইন পদক্ষেপ বা একটা ডিক্লারেশন আসলো 1705 সালে। কেন? একটা দাস, সে তার স্বাধীনতা নেয়, তার উপরে আবার তাকে অন্য মানুষ দিয়ে পাহারা দিয়ে আরও কোণঠাসা করে রাখা, এটা ছিল খুবই অমানবিক। যেখানে 1705 সালে এমন একটি নিষেধাজ্ঞা জারি করা হয়। 1808 সালে দেশের বাইরে থেকে দাস আমদানি নিষিদ্ধ করা হয়। 1705 সালের এইটার পরে 1808 সালে ব্রিটিশ পার্লামেন্ট বলল যে এখন থেকে যে আফ্রিকা থেকে যে পরিমাণ দাস আমেরিকাতে আসছে, এখন থেকে নতুন করে আফ্রিকা থেকে আমেরিকাতে আর কোনো দাস আমদানি করা যাবে না। এখন এটা হলো আমদানির ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা, কিন্তু দাস রাখা যাবে না, দাস ব্যবসা করা যাবে না, এমন নিষেধাজ্ঞা কিন্তু 1808 সালের এই আইনে বলছে না। তা এখন দেখা হলো, তাহলে দাস ব্যবসায়ীরা কি করবে? দাস কিনা বেচা থাকবে না? হ্যাঁ, 1808 সালে আফ্রিকা থেকে আমদানি নিষিদ্ধ হলো। বাট এতদিন যে সকল দাসটা আমেরিকাতে চলে এসছে, এই দাসদেরকে নতুন করে কেনা বেচা করা শুরু হলো। যেমন আমি একজন দাস রাখলাম, সে কাজ করতেছে না, আমি চিন্তা করলাম এর চেয়ে আরো শক্ত দাস দরকার, তো এটাকে আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে দেখা গেল যে যা কিছু টাকা পেলাম, আরও কিছু টাকা পুড়িয়ে নতুন আরেকটা দাস কিনলাম। তো এই দাসের এই কেনা বেচাটা ছিল। পাশাপাশি এই সকল দাসদের যারা সন্তান হতো বা উত্তরাধিকার হয়ে জন্ম নিত, তারাও দাসের অধিভুক্ত ছিল বা শ্রেণীভুক্ত ছিল, তাদেরকেও দাস হিসেবে কেনা বেচা ওই সময় চলতে থাকে। দাস প্রথা নিষিদ্ধ করা হলো চোরা কারবারিরা। এখন দেখো, আইন করে বলা হলো কি 1808 সাল থেকে যে আফ্রিকা থেকে দাস আনতে পারবে না, কিন্তু তাতে কি বন্ধ হয়েছে? বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারপরে যে বিজিবি যেটা আছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, এরা যারা আছে, কাজ কি তাদের সীমান্ত পাহারা দেয়। তার ফলে কি মায়ানমার থেকে আমাদের এই যে চোরাই যে মাদক এগুলি আসতেছে না, ইন্ডিয়া থেকে চোরাপথ পণ্য আসতেছে না, আসতেছে। অর্থাৎ ওর উপর নিষিদ্ধ হলেও দেখা গেছে যে দাস ব্যবসাটা যদি এতটাই লাভজনক ছিল যে ব্যবসায়ীরা উৎসাহিত হতে থাকলো যে কোনোভাবেই হোক রাষ্ট্রীয় চোখ বা নজরদারি ফাঁকি দিয়ে তারা চোরাই পথে দাস আমদানি করতো এবং বিক্রি করতো। অর্থাৎ দাসের ব্যবসাটা ওই সময় একটা অনেক মানুষের জন্য ওই সময় টাকা
কামানোর জন্য একটা পেশা হিসেবে আসলে দাঁড়িয়ে গিয়েছিল। তো এভাবে করে আস্তে আস্তে দাসের করতে বাড়তে থাকে। আর দাসের যে আমদানি নিষিদ্ধ করার এটার একটা বাজারে একটা ইম্প্যাক্টও পড়েছিল। সেই ইম্প্যাক্টটা কীভাবে পড়ছে, যে দাস যেহেতু আমদানি হবে না, তাইলে আমরা নতুন দাস পাবো কোথায়? এখন দেখো তোমরা বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেছে। কেন বেড়ে যাচ্ছে? যে করোনার কারণে এইখানে সোনার উৎপাদন কমে যাচ্ছে এবং বিভিন্ন দেশ সোনা কিনে কিনে তারা মজুত করতেছে, সোনার দাম বেড়ে যাচ্ছে। তো একইভাবে দাস আমদানি যখন নিষিদ্ধ হলো, তখন দেখা গেল যাদের হাতে আগে থেকে আমদানি করা দাস আছে অথচ বিক্রি করা হয়নি, সেই সকল দাস আগের চেয়ে তারা দাম বাড়িয়ে দিল। দেখা গেল 1830 সালে একটা সুস্থ দাসের দাম ছিল $200 থেকে $300। $300 দ্যাট মিনস হচ্ছে 27-28 হাজার টাকা। তো এই যে $300 যে 27-28 টাকার বর্তমান সময়ের কথা আমি বলতেছি, এটা পার্থক্য বোঝানোর জন্য। ওই সময় $200-300 1830 সালে একজন দাস পাওয়া যেত। 1850 সাল নাগাদ সে 300 টাকার দাস $1500 হয়ে যায়। $1500 হয়ে যায়, অর্থাৎ 5 গুণ বেড়ে যায়। তার মানে হচ্ছে 30,000 টাকা যে দাস 1830 সালে বিক্রি হতো, সেটা 20 বছর পরে দেখা গেছে যে $1.5 লক্ষ টাকা হয়ে গেছে। তো এইভাবে করে দাস ব্যবসাটা সম্প্রসারিত হয়ে যায়। এখন তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, এখানে দেখো যে আমেরিকার দাসদের সংখ্যাটা কেমন ছিল। যে 1790 সালে আমেরিকায় টোটাল ওই সময় ছিল যে দাসের সংখ্যা ছিল 6,97,681। এই 6,97,681-র ভিতরে এরা ছিল সব দাস। আর আমেরিকায় কালো মুক্ত মানুষ ছিল, মানে দাস না অথচ কালো মানুষ, তারা ছিল কত? 59,000। 6,97,000 আর এখানে হচ্ছে 59,000, টোটাল ছিল 7,57,000। একইভাবে 1797 30 বছর পরে 1820 খ্রিস্টাব্দে যে দেখো যে কালো দাসের সংখ্যা বেড়ে কত হলো? 15,38,000। অর্থাৎ এখানে 30 বছরে 6,97,000 মানে 7 লাখ থেকে এটা প্রায় 15.5 লাখ চলে আসলো। অর্থাৎ 20 বা 30 বছরে এটা দ্বিগুণ হয়ে গেল দাসের সংখ্যা। এই দাসটা কারা ছিল? এরা বেশিরভাগই ছিল আমদানি করা দাস, আফ্রিকার দাস, এবং মুক্ত মানুষ ছিল 2,33,000। অনেক সময় দেখা যেত যে দাসদেরকে কিনে অনেক সময় দেখা যেত মালিক তাদেরকে মুক্তিও দিয়ে দিত। তো এইভাবে কিছু মুক্তি বা আগের যারা মুক্ত মানুষ ছিল তাদের যে মাধ্যমে যে সকল সন্ততি জন্মগ্রহণ করছে তারাও মুক্ত মানুষের তারা স্বীকৃতি পেত বা স্ট্যাটাস পেত। একইভাবে আমরা দেখব যে 1850 সালে আরও 30 বছরে কালো দাসদের সংখ্যা দাঁড়ালো 32 লক্ষ, অর্থাৎ 15 দ্বিগুণেরও প্রায় বেশি হয়ে গেল আরও 30 বছরে। একইভাবে 1870 খ্রিস্টাব্দে এসে দেখো দাসের সংখ্যা 0, দাসের সংখ্যা 0 হয়ে গেল। কেন 0 হয়ে গেল? তোমরা জানো যে 1865 সালে দাস ব্যবসা নিষিদ্ধ করা হলো। 65 আর এখানে হচ্ছে 70, তার মানে 65 সালে এই যে দাসগুলি যারা ছিল সরকারকে বলা হলো এখন থেকে তোমরা দাস না, তোমরা সবাই স্বাধীন, তোমরা এখন সবাই আমেরিকান। যে কারণে দেখা গেছে যে ওই সময় এই যে 4 লক্ষের সাথে এই 32 লক্ষ টোটাল মিলে এই সময় যে প্রায় 50 লক্ষ এই কালোদের সংখ্যা হয়ে যায় আমেরিকাতে। এখন তোমরা টিভি চ্যানেল বা আমেরিকান নিউজ চ্যানেলগুলি খুললে দেখো যে ওখানে আমেরিকানদের ভিতরে সাদাও আছে কালো আছে। কিভাবে আসলো? মূলত এই যে 1619 থেকে যে দাস ব্যবসা বা দাস প্রথাটা শুরু হয়েছিল, এই দাস প্রথার মাধ্যমে পরবর্তীতে যখন তারা স্বাধীন হয়ে গেল তখন তারা আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যায়, আমেরিকার নাগরিক হয়ে যায়, জায়গা জমি কিনে ওখানে তারা ঘর বাড়ি করে ব্যবসা বাণিজ্য করে তারা ওখানে সেটেল হয়ে যায়। এই কারণে তারা হচ্ছে আমেরিকান বা আমেরিকানদের সংখ্যা এরকম কালো হয়ে যায়। দেখা গেছে যে 1800 সালে যেখানে দাসের সংখ্যা ছিল, এই যে আমরা যেটা বললাম যে 1800 সালে দাসের সংখ্যা ছিল 9 লক্ষ, 1860 সালে গৃহযুদ্ধের প্রাককালে দাস দাঁড়িয়েছিল 40 লক্ষ। অর্থাৎ 1860 সালে 61 সালে যখন গৃহযুদ্ধ হয় তার আগের বছর দেখা গেছে যে 1860 সালে পরবর্তী 10 বছরে আরও 8 লাখ বেড়ে প্রায় 40 লাখ হয়ে গেছিলো। তার মানে দাস ব্যবসার প্রভাব মানে বিস্তার বা বিকাশ যেটা ঘটেছিল সেটা প্রথম দিকে ঘটেছিল যে তাদের শ্রমিক হিসেবে আমদানি করার জন্য। পরবর্তীতে দেখা গেছে যে এই দাসদেরকে তারা কল কারখানা সহ বিভিন্ন মজুতদারি, ব্যক্তিগত কাজ, গৃহস্থলী কাজ সকল কাজে তাদেরকে নিয়োগ করে এবং দাসকে কেন্দ্র করে যে একটা নতুন ব্যবসা বা একটা প্রফেশন বা একটা পেশা তৈরি হয়ে গেছিল, সেটা আমেরিকান অনেক ইউরোপিয়ান দের জন্য তখন ছিল কি একটা অর্থনৈতিক আয়ের একটা উৎস হিসেবে দাঁড়িয়ে গেছিলো। এইভাবেই করে আস্তে আস্তে দাসদের বা দাস ব্যবসার বিকাশ লাভ ঘটে। যার শুরু এসেছে তার শেষও আছে।
যার জন্ম আছে তার মৃত্যু আছে। তাহলে দাস ব্যবসার উদ্ভব হচ্ছে, বিকাশ হয়ে এটা একটা স্বাস্থ্যবান অবস্থায় গেছে, তারপরে এর অবসান হচ্ছে। কবে কবে অবসান হয়েছে? 1865 সালে, এখানে জিরো হয়ে গেছে। তাহলে এই যে 1865 সালে এসে আমেরিকার যে দাস ব্যবসা নিষিদ্ধ হলো, অবসান হলো, কেন হলো? দেখা গেল যে আমেরিকানদের ভিতরে, পৃথিবীর সব মানুষ খারাপ না, বাংলাদেশের সব মানুষ খারাপ না, আবার একটা মানুষের সব দিক খারাপ না, প্রত্যেকের ভিতরে ভালো কিছু আছে। আমেরিকানদের ভিতরে একটা সচেতন গোষ্ঠী ছিল। এই গোষ্ঠীরা এই দাস ব্যবসাটাকে, দাসদের যে জীবনযাত্রাকে, এটাকে আসলে এটা তাদেরকে টাচ করেছিল, তাদেরকে স্পর্শ করেছিল যে এটা কোনো জীবন না, এটা এভাবে হতে পারে না। আর এটার বিরুদ্ধে, দাস প্রথার বিরুদ্ধে তারা পত্রপত্রিকায় লেখে, তারা জনমত তৈরি করলো যে দাসদের মুক্ত করে দাও। বিশেষ করে উত্তর আমেরিকার উত্তরাঞ্চলে যেখানে শিল্পোন্নত ছিল, ওখানে দাসের চাহিদা খুব ছিল না। দক্ষিণ অঞ্চলে দাসের চাহিদা ছিল, দক্ষিণাঞ্চলে দাসদের ব্যবসা জমজমাট ছিল, এটাকে উত্তরাঞ্চল ভালোভাবে দেখতো না। অবশ্য দক্ষিণাঞ্চল যেটা ছিল আমেরিকার, এখানকার আবার যারা কৃষির উপর নির্ভরশীল ছিল, হ্যাঁ, এখানে যারা কৃষির উপর নির্ভরশীল হিসেবে যারা কি বলে যে ধনিক বা অবস্থা সম্পন্ন বা নিয়ন্ত্রণকারী বা হিসেবে গোষ্ঠী হিসেবে যারা দাঁড়িয়ে গেছিল, তাদের আবার যুক্তি ছিল যে উত্তরাঞ্চল দাস ব্যবসাটাকে পছন্দ করে না। এর কারণ হচ্ছে উত্তরাঞ্চল চাচ্ছে না যে অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে দক্ষিণাঞ্চল উপরের দিকে উঠুক। এই জন্য উত্তরাঞ্চল চাচ্ছে দক্ষিণাঞ্চলে দাস ব্যবসা যাতে না থাকে। আর দক্ষিণাঞ্চলে যদি দাস ব্যবসা নিষিদ্ধ হয়ে যায়, তাহলে টোটাল যে কৃষি সিস্টেমটা, যেটা জমি তৈরি করে কৃষিকাজ চলছে বা অর্থনৈতিক একটা এখানে অর্থনীতিতে অবদান রাখছে, এই জিনিসটা কি হয়ে যাবে? স্থবির হয়ে যাবে, থেমে হয়ে যাবে, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিকভাবে মার খেয়ে যাবে। তো এই জন্য উত্তরাঞ্চল এটা চাচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে উত্তরাঞ্চলেরও যে সবাই দাস ব্যবসার বিরোধিতা করছে তা না। অনেকে এই দাস ব্যবসার কেউ আবার ছিল এরকম যে উত্তরাঞ্চলের ভিতরে যে উত্তরাঞ্চলের মানুষ যারা দাস ব্যবসার বিরোধিতা করত, এই বিরোধিতাটাকে তারা ভালোভাবে দেখতো না, যে তোমাদের দরকার পড়ছে কি, তোমরা কেন বিরোধিতা করতেছ, দক্ষিণাঞ্চলের দরকার আছে তারা করতেছে। তো এটাকে ভালোভাবে দেখে নাই। 1840 সাল নাগাদ এসে দেখা যায় যে প্রায় 2000 দাস বিরোধী সংগঠন ওখানে তৈরি হয়ে যায়। যেমন তোমরা দেখবা যে বর্তমানে বাংলাদেশে আমরা যদি দেখি বিভিন্ন সামাজিক অনাচারগুলি আছে, যৌতুক প্রথা আছে, নারী নির্যাতন আছে, শিশু শ্রম আছে। এরকম যে নির্যাতন, এগুলির বিরুদ্ধে কাজ করে অনেক এনজিও আছে, তারা এগুলির প্রতিবাদ করতেছে, এগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, সরকার এটার ব্যবস্থা নিচ্ছে আর কি। তো এরা মানে কি করতেছে, গার্ড হিসেবে কাজ করতেছে আর কি। হ্যাঁ, এখানে একটা চেক গার্ড হিসেবে তারা কাজ করতেছে। তা আমেরিকাতেও দেখা গেছে 1840 সাল নাগাদ প্রায় 2000 সংগঠন তৈরি হয়ে যায়, যারা দাস প্রথার বিরোধিতা শুরু করলো, অর্থাৎ দাস প্রথা থাকা ঠিক হবে না এরকম তারা করলো। প্রথম দিকে উত্তরাঞ্চল দাস প্রথা বিরোধী হলো, পরবর্তীতে তারা দেখা গেছে যে এই দাসদের করে। এখন কথা হচ্ছে এই দাস বিরোধী আন্দোলনেও আবার নেতা ছিল। এই নেতাদের ভিতর কারা ছিল? কয়েকজনের নাম ছিল, যেমন নিউ জার্সি, যেটা এই নিউ জার্সির ছিল বেঞ্জামিন জুন্ডি, লয়েড গ্যারিসন, ওয়েন্ডেল ফিলিপস, ডিওজার পার্কার, লিউস, এরকম অনেক ছিল যারা এই দাস ব্যবসাটাকে অমানবিক গণ্য করে তারা এখানে কি করছিল, দাসদের মুক্তির জন্য বা দাস প্রথা বিলুপ্তির জন্য তারা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালিয়েছিল। উত্তরের বহু রাজ্য তাদের সংবিধানে দাস প্রথা বিরোধী আইন পাশ করে। প্রত্যেকটা অঙ্গরাজ্যের আলাদা আলাদা সংবিধান ছিল, এবং দেখা গেছে যে আমেরিকার উত্তরাঞ্চলের যে সকল অঙ্গরাজ্যগুলি ছিল, এই অঙ্গরাজ্যগুলির ভিতরে অনেক অঙ্গরাজ্য তাদের যে সংবিধান পাশ করে সেখানে তারা স্পষ্টতই লিখে দিল যে দাস প্রথা বা একটা হচ্ছে ঘৃণ্য প্রথা বা এই প্রথা থাকবে না বা দাস ব্যবসা থাকবে না। তো এভাবে বলার পরে দেখা গেছে যে 1884 সালে কানেকটিকাট, আমেরিকা 1884 সালে কানেকটিকাট অঙ্গরাজ্য ও রোডস আইল্যান্ড, এখানে দাস প্রথা নিষিদ্ধ করা হয়। 1784 সালে কানেকটিকাট এবং ওখানে রোডস আইল্যান্ডে দাস প্রথা নিষিদ্ধ করা হয়। 1785 সালে নিউ ইয়র্কে, 1783 সালে ম্যাসাচুসেটস এবং 1786 সালে কি করা হয়, নিউ জার্সিতে দাস প্রথার বিলুপ্তি ঘোষণা করা হয়। তার মানে
ম্যাসাচুসেটস, তারপর হচ্ছে রোডস আইল্যান্ড, তারপর হচ্ছে নিউ জার্সি এবং আরেকটা ছিল নিউ ইয়র্ক। এভাবে বিভিন্ন অঙ্গরাজ্যগুলিতে আস্তে আস্তে দাস প্রথা নিষিদ্ধ করা হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে, অর্থাৎ 1801 সালে তো ঊনবিংশ শতাব্দী শুরু, এই শতাব্দীর প্রথম দিকে দেখা গেছে ব্রিটিশ পার্লামেন্ট আইন পাশ করে যে ইউরোপ ও আমেরিকায় তার প্রভাব পড়ে। যে কি আইন পাশ করেছিল, যে ইউরোপের পার্লামেন্ট বলল যে দাস প্রথা হচ্ছে অমানবিক, এ দাস রাখা যাবে না বা দাস ব্যবসা করা যাবে না। এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে, অর্থাৎ 1801 সালের শুরুর দিকে। 1807 সালে কংগ্রেস, দ্যাট মিনস হচ্ছে আমেরিকান পার্লামেন্ট, এই কংগ্রেস একটি আইন পাশ করে 1807 সালে এভাবে যে দাস ব্যবসা যারা করবে, এই দাস ব্যবসাটা কি হবে, জলদস্যুতা, অর্থাৎ দাস ব্যবসায়ী আর জলদস্যুর ভিতরে কোনো পার্থক্য নাই। যে দাস ব্যবসা করবে সে জলদস্যু হিসেবে গণ্য হবে এবং তাকে শাস্তির আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার মানে কতটা ঘৃণ্য করে এখানে আইনটি পাশ করা হলো। দক্ষিণাঞ্চলের অর্থনীতি, এখন দেখো এই যে কথাগুলি বললাম আমরা, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, তারপর রোডস আইল্যান্ড, যেখানে দাসগুলির ব্যবসাগুলি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রতি বছর নিষিদ্ধ করা হয়, এগুলি সব উত্তরাঞ্চলের। ব্রিটিশ পার্লামেন্ট, সেটা আমেরিকার বাইরে, তারা নিষিদ্ধ করছে। কংগ্রেস, যেটা আমেরিকার যে মূল সংগঠনগুলি, অঙ্গরাজ্যগুলি সংগঠন, যেটা বর্তমানে ইউনাইটেড স্টেটস কনফেডারেশন ছিল, এটা ছিল উত্তর আমেরিকায়। এখানকার পার্লামেন্ট 1807 সালে নিষিদ্ধ হলো। এখন কথা হচ্ছে এই যে নিষিদ্ধ করলো, তাহলে দক্ষিণ অঞ্চলে কি হলো, আমেরিকার দক্ষিণ অঞ্চলে দাস প্রথার ব্যাপারে মনোভাব কি? আমেরিকার দক্ষিণাঞ্চল এই যে উত্তরাঞ্চলে নিষিদ্ধ করে যে আইনগুলি পাশ করা হলো, সংবিধানে আইন সংযুক্ত করা হলো, দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো এটা তীব্র নিন্দা করলো, তারা এটাকে প্রত্যাখ্যান করলো। তারা বলল যে এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের বা দক্ষিণ আমেরিকার যে অঙ্গরাজ্যগুলো তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার একটি পদক্ষেপ, আমরা এটা মানি না। তারা বিরোধিতা করে রাজপথে আন্দোলন শুরু করলো। তখন যারা আন্দোলন শুরু করলো, দক্ষিণাঞ্চলের এই সকল লোকেরা যারা দাস ব্যবসার পক্ষপাতী, এদের সাথে আমেরিকার উত্তরাঞ্চলের যারা নাগরিক ছিল তাদের সাথে একটা আদর্শিক দ্বন্দ্ব শুরু হলো এবং রাস্তায় তাদের সাথে একটা সংঘাত, মুখোমুখি অবস্থা হওয়ার কারণে একটা সংঘাত তৈরি হয়ে গেল। এরকম একটা অবস্থার ভিতরে প্রেসিডেন্ট লিঙ্কন কী করলেন, আমেরিকার দাস প্রথা নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেন। যে তিনি বললেন যে দক্ষিণাঞ্চল যত বিরোধিতা করো, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে একটা মানবিকতা প্রদর্শনে একটা দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে আমি কি করবো, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দাস প্রথা নিষিদ্ধ করব। 1861 সালে তিনি দাস প্রথা নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেন এবং 1863 সালের জানুয়ারি মাসে কংগ্রেস অধিবেশন, অর্থাৎ আমেরিকার পার্লামেন্টের অধিবেশনে 13তম সংশোধনের মাধ্যমে তিনি দাস প্রথা নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করেন। শেষ পর্যন্ত পার্লামেন্টে এটা পাশ হওয়ার পরে দেখা গেছে যে 1965 সালে ডিসেম্বরে এটি আইন হিসেবে অনুমোদিত হয়। অর্থাৎ 1865 সালের ডিসেম্বরে দাস ব্যবসা পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়। এখন কথা হচ্ছে দাস প্রথার উদ্ভব গেল, বিকাশ গেল, বিলুপ্তি গেল। এখন এই দাস প্রথায় তোমরা দেখলা যখন বিলুপ্তি হলো, আমেরিকার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলি এটাকে সমর্থন করলো না, উত্তর অঞ্চলে সমর্থন করলো, দুইটা মুখোমুখি দাঁড়ালো। এর মাঝখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট লিঙ্কন এটাকে নিষিদ্ধ করে দিলেন বা দাস ব্যবসা তিনি বন্ধ করে দিলেন। এখন কথা হচ্ছে উত্তর এবং দক্ষিণ যে আমেরিকা, তাদের ভিতরে সম্পর্কটা কি হলো? অর্থনৈতিকভাবে কৃষিকাজে একটা ভাটা বললো নতুন দাস ব্যবসা নিষিদ্ধ হওয়ার কারণে, কিন্তু যারা আমদানি হয়েছিল তারা কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু আগামীতে কি হবে এইটা ভেবে আমেরিকার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলি শঙ্কিত ছিল। এখন যাই হোক, উত্তর এবং দক্ষিণাঞ্চলে একটা মুখোমুখি দাঁড়ালো এবং আমেরিকার এই যেটা উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলির যে সংগঠন ছিল, যেটা কনফেডারেশন, এর পাল্টা এখান থেকে বের হয়ে গিয়ে দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি অঙ্গরাজ্য কী করলো, তারা আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করলো। হ্যাঁ, অর্থাৎ এটা উত্তরাঞ্চল থেকে বের হয়ে তারা আলাদা একটাই করলো, তার মানে তারা দুই মেরুতে অবস্থান করলো। তেমন একটা অবস্থা এরপরে আমরা দেখব যে এরপরে একটা আঞ্চলিক একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং এর ফলে মূলত আমেরিকাতে গৃহযুদ্ধটা শুরু হয়েছিল। মোটামুটি এই দাসকে ব্যবসাটাকে কেন্দ্র করে আরও অনেক কারণ ছিল, বাট দাস প্রথা বা দাস ব্যবসাটা ছিল আরেকটা বড় কারণ আমেরিকার গৃহযুদ্ধের কারণ হিসেবে। সাধারণভাবে এখন আমরা একটু দেখি যে আমেরিকার দাস ব্যবসার প্রভাবটা কী ছিল। প্রভাবটা ছিল শ্রেণী বৈষম্য তৈরি হয়। অর্থাৎ এই দাস আমেরিকায় আসার পরে, দাস ব্যবসা শুরু হওয়ার পরে দাসদের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে টোটাল আমেরিকার যে পপুলেশন, এই যে সাইজগুলি যেগুলি দেখছি কালো, এর ছাড়া আরও সাদা ছিল, টোটাল আমেরিকার জনগণের ভিতরে কী হলো, একটা বৈষম্য তৈরি হলো। কারণ কি, তো খুব স্পষ্ট দেখলা যে দাস হিসেবে যারা আমদানি হয়েছিল, এই দাসদের কোনো অধিকার ছিল না,
আইনের সহায়তা পাওয়ার অধিকার ছিল না, ইভেন মালিক তাকে মেরে ফেললেও তারা কোথাও বিচার চাইতে পারতো না। তো এই যে কারণে তারা হলো নিম্ন শ্রেণীবৃত্ত, অর্থাৎ তারা সমাজের নিম্ন অবস্থান করত, আর উঁচুতে স্থান পায়কারা এই দাসদের যারা মালিক ছিল, নিয়ন্ত্রণ করত, ব্যবসায়ী ছিল তারা। অর্থাৎ আমেরিকাতে দাস ব্যবসাকে কেন্দ্র করে ধনী শ্রেণী এবং গরিব শ্রেণী বা নিম্ন শ্রেণী হিসেবে এটা সমাজে একটা শ্রেণী বিভেদ তৈরি হয়ে যায়। এরপরে যে জিনিসটা দেখব যে শ্রেণী বৈষম্য তৈরি হওয়ার পরে অর্থনৈতিক অগ্রগতি, শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে, এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। আর পজিটিভ যদি আমরা দেখি তাহলে দেখব এই দাস ব্যবসার যদি না আসতো তাহলে আমেরিকার দক্ষিণাঞ্চলের এত জঙ্গলাকীর্ণ স্থান এগুলি আস্তে আস্তে কৃষিযোগ্য জমিতে পরিণত হতো না, কৃষি কাজ করা সম্ভব হতো না, পণ্য উৎপাদন করা সম্ভব হতো না, উৎপাদিত পণ্য ব্যবহার করে শিল্প কলকারখানায় নতুন পণ্য উৎপাদন করা যেত না, যেখানে অর্থনৈতিক ফ্লোটা এটা তৈরি হতো না। অর্থাৎ আমেরিকার এই দাস ব্যবসা শুরু হওয়ার কারণে দক্ষিণাঞ্চল কি হয়েছিল, আস্তে আস্তে অর্থনৈতিক ভিত্তি তাদের মজবুত হয়, তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক গতিশীলতা এখানে অর্জিত হয়। আঞ্চলিক বিরোধ, এখন আঞ্চলিক বিরোধ কোনটা? উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, শিল্পোন্নত অঞ্চল, কৃষিপ্রধান অঞ্চল, কালো দাস ব্যবসা সমর্থনকারী অঞ্চল এবং দাস ব্যবসা বিরোধীকারী অঞ্চল। এই দাস প্রথাকে কেন্দ্র করে আমেরিকাতে দেখা গেছে যে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এই দুটোর ভিতরে একটা বিরোধ তৈরি হয়। মূলত এই বিরোধটাকে কেন্দ্র করে আমেরিকায় গৃহযুদ্ধের সূচনা হয়েছিল। দাস আমদানি না হলে হয়তো এই বিরোধটা তৈরি হতো না। সামাজিক বিভেদ আরেকটা বিষয় ছিল, যে সামাজিক বিভেদ, সেটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম যে দাসটা তারা বৈষম্যের নিম্ন অবস্থান করতো, ঠিক আছে, কিন্তু এই দাসটা কখনো ভালো কাজ পেত না। তাদের কাজই ছিল বাসার চাকর হওয়া, তাদের গৃহস্থলীর কাজ করা। তার মানে পেশাগতভাবে এই দাসটা ছিল কি বঞ্চিত ছিল, অবহেলিত ছিল এবং এদের যে অধিকার বা সুযোগ সুবিধা লাভ করার যে একটা অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হতো। অর্থাৎ যারা ক্ষমতাশালী ছিল তারা তাদেরকে এখানে কোনো ধরনের অধিকার দিতেন না। তো এই যে জিনিসগুলি, এই জিনিসগুলি দাস ব্যবসার কালে তৈরি হয়েছিল। আর সর্বশেষ যে জিনিসটাকে আমরা বলেছি, আবারও আরেকবার বলে যাই, যে গৃহযুদ্ধের সূচনা, যে দাস ব্যবসা না হলে আমেরিকাতে এই গৃহযুদ্ধটা তৈরি হতো না। আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল দুইটা পক্ষ, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। তো দাস ব্যবসার প্রভাব যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে দেখব শ্রেণী বৈষম্য তৈরি হয়, সামাজিক বিভেদ তৈরি হয়, অর্থনৈতিক কাঠামো এখানে গতিশীলতা ফিরে পায়। এখানে কি হয় যে আঞ্চলিক বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে এবং তার পরিণতি হিসেবে কি হয়, এখানে গৃহযুদ্ধের সূচনা ঘটে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ বর্ষে এটা ছিল অনার্স চতুর্থ বর্ষের এটা ছিল আমার প্রথম অনলাইন ক্লাস। আমি চেষ্টা করব তোমাদেরকে, যেহেতু করোনাকালীন বা এই প্যান্ডামিক সিচুয়েশনটা আমাদের কবে শেষ হবে জানি না, লেন্দি হচ্ছে, আমি সব ইয়ারের ক্লাস নিব, আস্তে আস্তে করে নিব। আমি যে ক্লাসগুলি তোমাদের নিচ্ছি এটা আমাদের টাইমলাইনে গ্রুপে দেওয়া আছে। এখান থেকে তোমরা একাধিকবার তোমরা এখান থেকে এটা প্লে করতে পারো, শুনতে পারো। কোনো বিষয়টা যদি কোনো বিষয় যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয় কমেন্ট বক্সে লিখবা বা আমাকে ফোন দিয়েও তোমরা জেনে নিতে পারো। তো যাই হোক, আজকে আমরা এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। যারা চতুর্থ বর্ষে আসছো তোমরা এই বিষয়টা ভালো করে পড়বা এবং পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করবা। ঘরে বসে তোমরা লেখাপড়া করবা এবং স্বাস্থ্যবিধি মেনে বাইরে ঘোরাফেরা দরকার নেই। আসলে যদি প্রয়োজন হয় একান্ত স্বাস্থ্যবিধি মেনে তারপর তোমরা বাইরে যাবা। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলের প্রতি শুভকামনা। ধন্যবাদ।